সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। তো চলো দেখি আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রে একটি গল্প নিয়ে আলোচনা করব। দেখো তো দু একটি ছবি দেখো। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, তাই না? যার হাতে একটি স্টিক আছে, দেখো মাথায় পাগড়ি, পোশাকটা অন্যরকম, হ্যাঁ, আবার কাঁধে একটি ঝোলা ব্যাগও রয়েছে, তাই না? দাড়িওয়ালা, দাড়িগুলো বড় বড়, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ? তাহলে বলতে পারবে যে তোমাদের পাঠ্য বইয়ের গল্পের সঙ্গে সম্পর্কিত এই ছবিটি কোন গল্পের? কিরকম দেখা যাচ্ছে? হ্যাঁ, একে দেখা যাচ্ছে একদম ফেরিওয়ালার মতো, তাই না? অর্থাৎ তিনি হচ্ছেন কাবুলিওয়ালা। তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এরকম একটি গল্প রয়েছে, তাই না? কাবুলিওয়ালা অর্থাৎ আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, তাই না? সেই আফগানিস্তানের অনেক মানুষই অনেক সময় বিভিন্ন কারণে কি এদেশে আসতো, নানা কারণে। এই ফেরি জিনিসপত্র ফেরি করতে আসতো, ব্যবসা বাণিজ্যের জন্য তারা এদেশে আসতো। তো আফগানিস্তানে সেই কাবুল থেকে আসা বলে তাদের নাম ছিল কাবুলিওয়ালা। হ্যাঁ, তো এই কাবুলিওয়ালার একটি গল্প তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। আজকে আমাদের সে আলোচনার বিষয় হচ্ছে কাবুলিওয়ালা। যে গল্পটি লিখেছেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই পাঠ শেষে তোমরা যা জানবে সেটা হচ্ছে কাবুলিওয়ালা গল্পের যে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে তোমরা জানো। হ্যাঁ, আজকে আবার আমরা সংক্ষিপ্তভাবে তার পরিচয় সম্পর্কে জানবো। কাবুলিওয়ালা গল্পের একটি নির্দিষ্ট অংশ আমরা আলোচনা করব, অর্থাৎ এই সম্পূর্ণ অংশ আমরা আলোচনা করব না, অর্ধেক আলোচনা করব। আমার 5 বছরের ছোট্ট মেয়ে মিনি এখান থেকে সেই ভুলিয়া গেলাম পর্যন্ত আলোচনা করব, এবং সেই অংশটুকু তোমরা ভালোভাবে বুঝতে পারবে, শুদ্ধ উচ্চারণে রিডিং করতে পারবে। আর কাবুলিওয়ালা গল্পে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে সেটাও তোমরা বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে এবং বিশ্লেষণ করতে পারবে। তো এখন আমরা প্রথমে সেই কাবুলিওয়ালা গল্পের যে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে জানব। তোমরা জানো তার জন্ম হচ্ছে 1861 খ্রিস্টাব্দের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম, তাই না? তিনি এমন একজন লেখক, হ্যাঁ, যিনি এশীয়দের মধ্যে মানে প্রথম নোবেল পুরস্কার পান বাংলা সাহিত্যে, বাংলা ভাষা, এবং এই পুরস্কার 1913 সালে। তো এই পুরস্কার পাওয়ার কারণে বা এর মধ্যে দিয়ে কি বাংলা ভাষা আর সাহিত্যকে তিনি এক মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। হ্যাঁ, আর তিনি নিয়মিতভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষায় লাভ করেননি, মানে প্রাতিষ্ঠানিক বা অতটা মনোযোগী ছিলেন না, যেতেন না, কিন্তু তিনি স্বশিক্ষায় এবং সাধনায় কারণে বাংলা ভাষা এবং সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার একক অবদানে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধ হয়েছে। তো বাংলা সাহিত্যের এমন কোনো অঙ্গন নেই, এমন কোনো শাখা নেই যে শাখাটাকে তিনি সমৃদ্ধ করেননি। ঠিক আছে? কবিতা বলো, গল্প বা ছোট গল্প, নাটক বা প্রবন্ধ, উপন্যাস, সঙ্গীত, হ্যাঁ, এমনকি তিনি নাট্যকার ছিলেন, সুরকার ছিলেন, গীতিকার ছিলেন। তো অর্থাৎ বাংলা সাহিত্যের প্রতিটা অঙ্গনে তিনি বিচরণ করেছেন, প্রতিটা শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে। ওই যে বললাম, তিনি আসলে প্রাতিষ্ঠানিকভাবে নিয়মিতভাবে পড়াশোনা করা হয়নি তার,
এমনকি 17 বছর বয়সে যখন তাকে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাতে পাঠানো হলো, তিনি কিন্তু সেই পড়া শেষ না করে দেশে চলে এসেছিলেন। মাত্র 1.5 বছর পরে তিনি দেশে চলে এসেছিলেন। হ্যাঁ, মানে তার প্রতিভা অসাধারণ। তিনি একাধারে, তাকে বলা যায় যে তিনি সাহিত্যিক, শিক্ষাবিদ, গীতিকার, নাট্যকার, সুরকার, নাট্য প্রযোজক, এমনকি অভিনেতাও। তিনি শিক্ষায় নতুন ধার উন্মোচন করেছিলেন শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে। হ্যাঁ, তার একটি দেশপ্রেমমূলক গান আমাদের জাতীয় সঙ্গীত, তোমরা জানো, তাই না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা না, তার গ্রন্থের সংখ্যা অনেক। কৈশোরক নামক একটি গ্রন্থ রয়েছে, যেটা থেকে ছোটদের জন্য তার বিভিন্ন রচনা লেখা রয়েছে এই সংকলনে। তো এই লেখক কে, যার মৃত্যু হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলায় ছিল 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ। তো এই লেখক সম্পর্কে তোমরা আগে জানো, তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি যে এই যে তথ্যগুলো জানলে, এগুলো থেকে প্রশ্ন হলে তোমরা কে লিখতে পারবে। এবার আমরা আদর্শ পাঠ অর্থাৎ মূল পাঠে যাই। এখানে কি দেখা যাচ্ছে যে একজন লিখছেন, একজন লেখক কে কে লিখছেন, আর তার পায়ের কাছে বসে আছে তার ছোট্ট একটি মেয়ে। আবার এখানে দেখা যাচ্ছে সেই কাবুলিওয়ালার মতো কাবুলিওয়ালা, যার সঙ্গে একটি ছোট মেয়ে কে কথা বলছে, খেলছে, তাই না? অর্থাৎ দেখো, এটা কি তোমাদের যে আজকের পাঠ্য কাবুলিওয়ালা এই গল্পের সঙ্গে সম্পর্কিত, তাই না? অর্থাৎ এই গল্পের মধ্যে তোমরা জানবে যে 5 বছরের একটি মেয়ে, তার নাম মিনি, যে কি এক মুহূর্ত কি কথা না বলে থাকতে পারে না। তো তার বাবা হচ্ছেন একজন সাহিত্যিক লেখক। তিনি নোবেলের 7ম পরিচ্ছেদে হাত দিয়েছে। এমন সময় মিনি আসি আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দরোয়ান কাককে কৌয়া বলেছিল, সে কিচ্ছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। অর্থাৎ এখানে বাবা আর মেয়ের একটি সম্পর্কের অসাধারণ চিত্র তোমরা দেখতে পাবে, যে একজন সাহিত্যিক তার ছোট্ট 5 বছরের মেয়ের সম্পর্কে বলছে, যে কথা না বলে থাকতে পারে না, কোনো না কোনো কথায় মানে বিষয়ে সে বাবার কাছে চলে আসে। তাদের যে দারোয়ান, সে কাককে কৌয়া বলেছিল। হ্যাঁ, দরোয়ান বলতে এখানে দারোয়ানের আরেকটি শব্দ, মানে আঞ্চলিক শব্দরূপ দরোয়ান। তো সে যে কিছু জানে না সেটাই তার বাবাকে বলছিল, এবং তার বাবা যে লিখছে সেখানে সে আগডুম বাগডুম বা তার ইচ্ছা মতো খেলা শুরু করছে। হঠাৎ করে সে কি করলো, যে পথের ধারে তাদের ঘরটা ছিল, হঠাৎ সে এই খেলা ছেড়ে জানালার কাছে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। জানালা থেকে ডাকছে ওই যে কাবুলিওয়ালাকে, ছবিতে দেখতে পাচ্ছ যে মিনি কি করছে, কাবুলিওয়ালাকে ডাকছে এখানে আসার জন্য। তো কাবুলিওয়ালা আসলে কথা ওই যে বললাম, যিনি কে কাবুল থেকে আসা একজন লোক, কাবুল থেকে আসা সেই লোকদেরকে কাবুলিওয়ালা বলে ডাকা হতো তখন। তো কাবুলিওয়ালার চেহারাটা যেরকম ছিল, বা তার পোশাক আশাক যেমন, তার যেমন একটা রূপ ছিল, চেহারা ছিল, দেখতে যেরকম লাগতো, তার কাপড় চোপড়, তার কাপড়গুলো ছিল ঢিলা ঢালা, হ্যাঁ, পাঞ্জাবি জাতীয় এরকম। আবার মাথায় টুপি ছিল, মাথায় পাগড়ি, মাথায় পাগড়িটা কেমন ভাবে বাঁধা হতো, কাপড় ময়লা কাপড়। আবার কাঁধে ঝুলি থাকতো একটা কাপড়ের, যেটার মধ্যে সে যা ফেরি করতো সেই জিনিসপত্রগুলো থাকতো। হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল। তাহাকে দেখে আমার কন্যারত্নের কিরূপ বাবোদয় হইল বলা শক্ত। তাহাকে সে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। অর্থাৎ কাবুলিওয়ালা রাস্তা দিয়ে তো জিনিস ফেরি করে বেছে, সেও কিন্তু ডাকাডাকি করছে, তার জিনিসগুলো কথা বলছে।
আর এদিকে মিনিরও একটা কৌতূহল হলো, সে জানার কাছে গিয়ে তাকে জোরে জোরে ডাকা শুরু করলো। মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল, আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। তো এই কারণে, অর্থাৎ সে কাবুলিওয়ালাকে একটা কৌতূহল নিয়ে ডাকছে, তার চেহারা সাধারণত অন্যান্য যে সাধারণ মানুষ আমাদের দেশে সেরকম না, তার পোশাকও সেরকম না, একটু অন্যরকম, সেই কারণে তার একটা কৌতূহল হয় এবং সে ডাকাডাকি করে। কিন্তু যখনই আবার কাবুলিওয়ালা তার দিকে আসতে থাকে তখন সে বাড়ির ভেতরে দৌড় দেয়। অন্তঃপুর বলতে এখানে বাড়ির ভেতরের অংশকে বলা হয়েছে, ভেতরে দৌড় দেয়। কারণ মিনির একটা ধারণা, এমনিতে একটা ধারণা ছিল যে ওই কাবুলিওয়ালার ঝুলিতে যে কাঁধে যে ঝুলানো ঝুলিটা থাকে সেখানে দু একটা তার মতো উদ্ভট, মানে মিনির কাছে একটু অন্যরকম, যে এরকম 2-4টা মানুষ থাকতে পারে। এবং এই ভয়ে সে কি করছে, বাড়ির ভেতরের দিকে দৌড়াচ্ছে। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুরে হইতে ডাকিয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। অর্থাৎ এখানে আমি বলতে মিনির বাবা মিনির যে একটা অকারণ ভয়, সেই ভয়টাকে ভাঙাতে চাইল এবং সেই কারণে সে বাড়ির ভেতর থেকে তাকে ডেকে এলো। কিন্তু আসার পরও তার কিন্তু ভয় ভাঙলো না। হ্যাঁ, সে তার বাবার কাছে কি করলো, মানে একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকলো, হ্যাঁ, যেন তার ভয় না লাগে। মিনির বাবা মিনির ভয় ভাঙানোর জন্য কাবুলিওয়ালার কাছে নিয়ে আসলো। কাবুলিওয়ালা মিনিকে কিছু কিশমিশ আর খোবানি দিল। কিন্তু এই যে কাবুলিওয়ালা তাকে ডাকলো এবং আসলো, এই ছোট্ট মেয়েটাকে সে কিছু তার ঝোলার ভেতরে যে ছিল, অর্থাৎ কিছু ফলমূল খাবার দেওয়া, কিশমিশ, খোবানি, এই ধরনের খাবার সে মিনিকে দিল। কিন্তু সে ভয়ে কিছুতেই নিল না, বরং তার সন্দেহ আরো বেড়ে গেল এবং সেই ভয়ে আরো সে তার বাবার সঙ্গে একজন মিলে থাকলো। কিছুদিন পর একদিন সকালবেলা বাড়ি হইতে বাহির হইবার সময় দেখে আমার দুহিতা বলতে এখানে কন্যা, দ্বারে সমীপস্থ, দ্বার মানে দরজা, সমীপস্থ মানে নিকটে, একটি মানে ওই যে বাহির হইবার পথে যে বেঞ্চ থাকে সেখানে বেঞ্চের উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে, আর কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মিনির 5 বর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আবার দিকে তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। অর্থাৎ মিনি যে অনর্গল কথা বলে, সেই কথা শোনার শ্রোতা হচ্ছে তার বাবা। হ্যাঁ, সেই মনোযোগ দিয়ে এই ছোট্ট মেয়েটার কথা শোনে। কিন্তু এখন দেখা গেল যে কাবুলিওয়ালাকে এসে ভয় পেত, হঠাৎ একদিন তার বাবা বাইরে যাওয়ার সময় দেখলো সেই কাবুলিওয়ালার সঙ্গে সে এত মজা করে কথা বলছে, আর এই মেয়েটার মনোযোগী শ্রোতা হয়ে গেছে কাবুলিওয়ালা। এবং তার আঁচলে বাঁধা কিছু যে কাবুলিওয়ালা যে জিনিসগুলো নিয়ে আসে সেগুলো তার আঁচলে রয়েছে। অর্থাৎ এই দেখে কিন্তু এই দৃশ্য দেখে ঠিকই বোঝা যাচ্ছে যে কাবুলিওয়ালার প্রতি মিনির যে ভয়টা ছিল সেটা আর এখন নেই। অর্থাৎ বয়সের বিস্তর ব্যবধান থাকার পরও দুজনের মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব বা ভাব হয়ে গেছে। ঠিক আছে। তো একদিন কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহানো হয়, ইতিমধ্যে সে প্রায় এসে তাকে মানে এটা সেটা দিয়ে তার সঙ্গে গল্প করে, গল্প শুনে একটা ভাব করে ফেলেছে। এই দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা ঠাট্টা প্রচলিত আছে। যথা কি বলে, রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কি? আর রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খুকি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না?
কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? অর্থাৎ দেখো, শ্বশুর বাড়ি সম্পর্কে মিনির ধারণাই হয়নি এখন। তারপরে এই যে বিস্তর ব্যবধান, কাবুলিওয়ালার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক মিনির হয়ে গেছে। তো মিনি যেভাবে কথা বলতো, যেভাবে খেলা, যে বয়সের যে স্বভাব চপলতা ছিল, কাবুলিওয়ালা কি তার সঙ্গে সমন্বয় করে কিন্তু মানে একটা মিল রেখে কথা বলতো। অর্থাৎ মনে হতো যে বয়সের দিক থেকে সেও কি ওই মিনির সমান। ঠিক আছে। রহমত কি করতো, কাল্পনিক শ্বশুরের প্রতি একটা প্রকাণ্ড মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। অর্থাৎ দেখো, যখন বলতো শ্বশুর বাড়ি যাবে, মিনিও কিন্তু বুঝতো না যে শ্বশুর বাড়ি যাবে। সে কাবুলিওয়ালাকে আবার উল্টা জিজ্ঞেস করতো, তুমি শ্বশুর বাড়ি যাবে না? তখন কি কাবুলিওয়ালা তাকে আরো মজা দেওয়ার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ কি বলতো, হ্যাঁ মুষ্টি আস্ফালন, অর্থাৎ মুঠিবদ্ধ করে মানুষকে যেরকম মারতে উদ্যত হয় সেভাবে সে বলতো, হ্যাঁ আমি শ্বশুরকে মারবে। অর্থাৎ শ্বশুরকে সে মারবে, শ্বশুর বাড়ি যাবে না। শুনিয়া মিনি শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসিত। তখন সে মনে মনে ভাবতো যে এই যে কাবুলিওয়ালা যেরকম চেহারা, সে যদি কাউকে মারে তাহলে তার অবস্থাটা কি হবে। এটা ভেবে সে খুব মজা পেত। এই যে দুজনের ভাব, হ্যাঁ এই দুজনের ভাবের কারণে মিনির মা কিন্তু একটু ভয় পেত। কেন ভয় পেত? সে ভাবতো যে না, সে হয়তো ভুলিয়ে বলে মিনিকে কোথাও দূরে নিয়ে যাবে। মিনির সঙ্গে কাবুলের একটা বন্ধুত্বপূর্ণ ভাব হয়, আর এই বিষয়ে তার মায়ের খুব সন্দেহ জাগে। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের। এখানে দেখা যায় যে কাবুলিওয়ালার প্রতি সে তার বাবাকে বারবার বলে সে যেন একটা বিশেষ দৃষ্টি রাখে, যেন কাবুলিওয়ালা এরকম কিছু না করতে পারে যে মিনিকে নিয়ে দূরে কোথাও চলে যায়। ঠিক আছে। একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসে প্রবশির সংশোধন করিতে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখে আমাদের রহমত দুই পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া যাই, রহমতকে দুই পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া যাইতেছে। অর্থাৎ এই কাবুলিওয়ালার নাম কি? কাবুলিওয়ালার নাম হচ্ছে রহমত। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহাড়ওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম আমাদের প্রতিবেশী একজন রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত। মানে রামপুরি চাদর রহমতের কাছ থেকে সে নিয়েছিল, এজন্য তার যে ধারটা রয়েছে, ধার দেনা, হ্যাঁ সে মিথ্যাপূর্বক সেই দেনা অস্বীকার করে তাহা লইয়াই বচ্চা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া বলল, সে সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল, তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। অর্থাৎ তাকে কি, সে একজন তার কাছে একটা চাদর নিয়েছিল, তার জন্য যে ধার ছিল সেটা সে কিছুদিন পরে অস্বীকার করে। এই কারণে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত এই লোকটার গায়ে ছুরি বসাইয়া দেয়। পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। যখন সে ধরে নিয়ে যায় তখন কি মিনি বের হয়ে গিয়ে বলে কি যে তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ, যেভাবে ধরে নিয়ে যাচ্ছে। তখন লোকটা কি বলে যে সে সেখানেই যাচ্ছে। তো এভাবে তাকে ধরে নিয়ে যাওয়ার পর অনেক দিন তো আর এই বাড়িতে আসে না। আর তখন দেখা যায় যে তার কারাদণ্ড হয়, কারণ সে আসতে পারে না। তো বেশ কয়েক বছর কাটার পর মিনি বা তার বাবা, মিনি আস্তে আস্তে বড় হচ্ছে, তার বাবা তারা এক প্রকার ভুলেই দিল, তাই না। তাহলে এই যে গল্পটা আমরা জানলাম, সেখানে কি দেখা যাচ্ছে যে মিনি নামক যে মেয়েটা রয়েছে, সে যে অনর্গল কথা বলে, ছোট্ট কাবুলিওয়ালা অন্য দেশ থেকে যে এসেছে এবং তার চেহারা অন্যরকম, পোশাক আশাক অন্যরকম, হ্যাঁ তাকে দেখলে প্রথমে মিনি ভয় পেলেও এই দুজনের মধ্যে শেষ পর্যন্ত একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তো মানুষের ভেতরে এমন এক বিচিত্র কিছু আছে, তাতে দেখা যায় সে যে দেশেরই হোক, যে ভাষারই হোক, হ্যাঁ
বাবা মেয়ের যে একটা সম্পর্ক, বন্ধুত্বের যে একটা সম্পর্ক, সেটা কিন্তু চিরন্তন। এই পর্যন্ত পড়ে আশা করি তোমরা কি বুঝতে পারলে যে রহমত এবং মিনির বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তাদের মধ্যে চমৎকার সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। তো আজকের আলোচনা এ পর্যন্তই। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ এই আলোচনাটা। আমরা বাকি অংশ আগামী ক্লাসে আলোচনা করব। তা আজকের আলোচনা প্রেক্ষিতে দেখো, কাবুলিওয়ালা গল্পে কোন দিকটি প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লিখবে। অর্থাৎ এই যে আমরা যতটুকু পড়লাম এর মধ্যে কাবুলিওয়ালা গল্পে কি বিষয় রয়েছে, হ্যাঁ, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তাদের দুজনের মধ্যে কি বয়সের পার্থক্য থাকার কারণ হলেও বা একজন মানুষ ভিন্ন সংস্কৃতির হলেও কখনো কখনো স্নেহের টানে, বন্ধুত্বের টানে তাদের মধ্যে কত চমৎকার একটা সম্পর্ক হতে পারে। তা আজকের আলোচনা পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।